আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা বীজগণিতের কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। তার আগে আমরা এই দুইটি টপিকস নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তারপর পরই আমরা আমাদের অঙ্কের সমাধানে চলে যাব। তাই আমরা আশা করি আজকের পর্বটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সূচক ও ভিত্তি নিয়ে। সূচক ও ভিত্তি কি আমরা এখানে আমাদের সবার প্রথমে লিখে নিব যে সূচক ও ভিত্তি। সূচক ও ভিত্তি হলো কোনো রাশিতে একটি উৎপাদক যতবার গুণাকারে থাকে সেই সংখ্যাটিকে বলা হয় উৎপাদকটির সূচক এবং সেই উৎপাদকটিকে বলা হয় রাশিটির ভিত্তি। তাহলে এখানে আমরা এই কথাগুলো এখানে লিখে নিব। তাহলে এই যে আমরা এই লেখাটি লিখে নিলাম যে সূচক ও ভিত্তি হলো কোনো রাশিতে একই উৎপাদক যতবার, শব্দটা খেয়াল করবেন, যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে, অর্থাৎ যতবার গুণ আকারে আছে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। এখানে দুইটি আলাদা বিষয়, একটি হচ্ছে সূচক, একটি হচ্ছে ভিত্তি। যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে বলা হয় উৎপাদকটির সূচক আর সেই উৎপাদকটিকে বলা হয় ভিত্তি। ভিত্তিকে আমরা আবার বলতে পারি বেস, অর্থাৎ ভিত্তি। যেমন আমি যদি এখানে একটা সংখ্যা লিখি 8, এই সংখ্যাটিকে আমি আরেকভাবে কি লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2। এই যে আমি লিখলাম, এখানে 3 বার গুণ করলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে কিন্তু ফলাফল 8 হয়। কিন্তু এই যে এখানে একই সংখ্যা আমরা কয়বার গুণ করলাম? 3 বার গুণ করলাম। তাহলে কোন সংখ্যাটিকে গুণ করলাম? 2কে গুণ করলাম। কাকে? 2কে গুণ করলাম। কয়বার গুণ করলাম? 3 বার গুণ করলাম। তাহলে যতবার গুণ করব তাকে আমরা উপরে লিখব পাওয়ার হিসাবে, অর্থাৎ এই সূচক হিসাবে আমরা লিখব। কারণ সূচককে আমরা পাওয়ার, ঘাত, শক্তি এই বিভিন্ন নামে বলতে পারি, কারণ এই সবগুলো একই অর্থ প্রকাশ করে, সূচক, পাওয়ার, ঘাত, শক্তি। তাহলে একই সংখ্যা আমরা 3 বার গুণ করলাম, তাহলে যেই সংখ্যাটিকে আমরা গুণ করলাম এটিকে আমরা বলবো ভিত্তি, অর্থাৎ এটি হচ্ছে একটা উৎপাদক, এটিকে আমরা বলবো ভিত্তি। এবং যতবার গুণ করলাম, কয়বার? 1 2 3, 3 বার গুণ করলাম, সেই সংখ্যাটিকে আমরা উপরে লিখব সূচক হিসাবে। যে আমরা 3 বার গুণ করলাম, তাহলে আমরা উপরে লিখলাম 3। অর্থাৎ আমরা যদি কোনো সংখ্যার উপরে যদি এরকমভাবে কোনো সংখ্যা লেখা দেখি তাহলে বুঝতে হবে ওখানে যত থাকবে ওই সংখ্যাটা ততবার গুণ করা হয়েছে। তাহলে 2 এর উপরে 3, তার মানে 2 এই সংখ্যাটি 3 বার গুণ করা হয়েছে। যদি 4 এর উপরে 3 থাকতো, তার মানে কি 4 এই সংখ্যাটি 3 বার গুণ করা হয়েছে। যেই সংখ্যার উপর এটি থাকবে ততবার গুণ করা হয়েছে, এটা বুঝতে হবে। তাহলে এটা তো আমরা লিখলাম। এখন যদি লিখি এইভাবে যে 9, তাহলে কি লিখব? 3 ইন্টু 3, 3 3কে 9। তাহলে এটিকে আমরা এখানে কাকে গুণ করলাম? 3কে গুণ করলাম। কতবার গুণ করলাম? 2 বার। তাহলে এই 2 দিব আমরা উপরে, 3 স্কোয়ার। এটাকে আমরা ইংরেজিতে স্কোয়ার বলে থাকি, অথবা আপনারা চাইলে 2 বলতে পারবেন, কিন্তু এটিকে ইংরেজিতে স্কোয়ার বলা হয়। তাহলে 3 টু দি পাওয়ার 2 অর্থাৎ স্কোয়ার, 3 স্কোয়ার। এই 3 সংখ্যাটি গুণ করা হয়েছে কয়বার? 2 বার। তাহলে যতবার গুণ করা হবে তাকে আমরা উপরে লিখব। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে আমরা এটা লিখলাম যে 2 টু দি পাওয়ার 3, এখানে আমরা এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, এটি লিখলাম। এখানে আমরা বুঝবো যে এই 2কে বোঝানো হবে ভিত্তি এবং এই 3কে বোঝানো হবে সূচক বা পাওয়ার। আবার এখন এখানে তো সংখ্যা দিয়ে বুঝালাম, এখন যদি আমরা ইংরেজি অক্ষর দিয়ে বুঝাই, যেমন a ইন্টু a ইন্টু a ইন্টু a, আমরা তাহলে এখানে কাকে গুণ করলাম? a কে গুণ করলাম। কাকে? a, এটিকে আমরা গুণ করলাম। তাহলে এটি হচ্ছে ভিত্তি বা উৎপাদক, এটিকে আমরা ভিত্তি বলবো। কয়বার গুণ করলাম? 1 2 3 4, 4 বার গুণ করলাম। তাহলে উপরে আমরা 4 লিখব, যে এর পাওয়ার হচ্ছে 4, অর্থাৎ সূচক হচ্ছে 4। এই a, এটি 4 বার গুণ করা হয়েছে, তাহলে a টু দি পাওয়ার 4। যদি আমরা এখন এখানে b কে 2 বার গুণ করি তাহলে আমরা লিখব b কে উপরে লিখব 2, অর্থাৎ b কে 2 বার গুণ করা হয়েছে। তাহলে আমরা a টু দি পাওয়ার 4, এটা বলতে কি বুঝবো? a বলতে বুঝবো ভিত্তি, আর 4 বলতে বুঝবো সূচক। তাহলে সূচক ও ভিত্তি কাকে বলে আশা করি আমরা বুঝতে পারলাম, যে কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে। যেমন এই যে 2,
একই উৎপাদক বারবারে গুণ করলাম 2, একই উৎপাদক যতবার গুণাকারে থাকে, 3 বার গুণাকারে রয়েছে, সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক বলা হয়। তাহলে এই যে এখানে উৎপাদক হচ্ছে 2, তার সূচক কত? 3, কারণ কি 3 বার গুণাকারে রয়েছে, এজন্য সূচক হচ্ছে 3। আর উৎপাদকটিকে ভিত্তি বলা হয়, কারণ আমরা এখানে 2কে গুণ করেছি, তাহলে এই 2 হচ্ছে ভিত্তি। তাহলে সূচক ও ভিত্তি কাকে বলে আশা করি আমরা বুঝতে পারলাম। এখন আমরা আলোচনা করব সূচকের গুণন বিধি নিয়ে। কি বিধি? গুণন বিধি। গুণন বিধি কি? গুণন বিধি হচ্ছে, আমরা যদি এখন এখানে লিখি এরকম যে a টু দি পাওয়ার 3 ইন্টু a টু দি পাওয়ার 2, এই যদি এটা লিখি, এখানে গুণন বিধি বলতে বোঝানো হয় যে ভিত্তি যদি একই থাকে, এই যে এখানেও a এখানেও a, ভিত্তি যদি একই থাকে আর তারা যদি গুণাকারে যুক্ত থাকে, কি আকারে? গুণাকারে যুক্ত থাকে, তখন তাদের পাওয়ারগুলো, সূচকগুলো যোগ হয়ে যায়। অর্থাৎ পরবর্তী লাইনে গেটে এরকম হবে যে a, এটার পাওয়ার হচ্ছে 3, এটার পাওয়ার হচ্ছে 2, তাদের মাঝখানে আমরা যোগ চিহ্ন দিয়ে দিব। অর্থাৎ এই গুণ চিহ্নটা আলাদা করে দিতে হবে না, আলাদা করে ভিত্তিটাকে লিখতে হবে না। যেহেতু একই ভিত্তি, আমরা তাকে একবার লিখে তাদের পাওয়ারগুলোকে যোগ করে দিব। তাহলে ফলাফল স্বরূপ হবে a টু দি পাওয়ার 5, অর্থাৎ a টু দি পাওয়ার 3 ইন্টু a টু দি পাওয়ার 2, ফলাফল a টু দি পাওয়ার 5। এটাকে এইভাবে প্রকাশ করা হয় যে এর উপরে এখানে m রয়েছে ইন্টু এর উপরে n রয়েছে। m এবং n দুইটি স্বাভাবিক সংখ্যা। তাহলে পরবর্তী লাইনে কি হবে? এখানের ভিত্তি একই রকমের ভিত্তি এবং মাঝখানে তারা গুণাকারে যুক্ত রয়েছে। তাহলে আমরা ভিত্তিটাকে একবার লিখব এবং ওই ভিত্তিগুলো, এখন এখানে তো 2 বার, চাইলে যদি আরও থাকে তাহলে আমরা একবারই করে ফেলতে পারবো। তাহলে এই ভিত্তির সূচক হচ্ছে m, গুণ চিহ্নের বদলে আমরা m এর পাশে যোগ চিহ্ন দিব। এই ভিত্তির উপরে রয়েছে সূচক হিসাবে n, আমরা তাকে লিখে দিব। অর্থাৎ যদি ভিত্তি একই থাকে এবং তারা গুণাকারে যুক্ত থাকে, তখন তাদের সূচকগুলো, পাওয়ারগুলোকে আমরা যোগ করে দিব। এটিকে বলা হয় সূচকের গুণন বিধি। একেবারেই সহজ। তাহলে আমরা সূচক ও ভিত্তি বলতে কি বোঝায় তা আমরা শিখলাম। তাহলে সূচকের গুণন বিধি বলতে বোঝানো হয় ভিত্তি যদি একই রকম থাকে এবং তারা যদি গুণাকারে যুক্ত থাকে, তাহলে তাদের সূচকগুলো যোগ হয়ে যায়। এটি হচ্ছে সূচকের গুণন বিধি। তাহলে এখন এটা তো আমরা এইভাবে শিখলাম। যদি এখন এরকম থাকে যে 7 এর উপরে 3 রয়েছে, 7 এর উপরে 9 রয়েছে, তাহলে পরবর্তী লাইনে কি হবে? এখানের ভিত্তি 7, এখানের ভিত্তি 7, একই রকমের ভিত্তি এবং তারা গুণাকারে যুক্ত রয়েছে। তাহলে আমরা একবার 7 লিখব এবং এই দুইটি 7 এর উপরে যে পাওয়ার রয়েছে সূচক, তাদেরকে আমরা যোগ করে দিব। 3 + 9, পরবর্তী লাইনে আমরা গিয়ে লিখব 7, তার পাওয়ার হচ্ছে 3 আর 9 যোগ করলে হয় 12, অর্থাৎ 7 টু দি পাওয়ার 12। তাহলে এখানে আমরা সূচকের গুণন বিধি অনুযায়ী আমরা করলাম যে ভিত্তি একই থাকলে এবং তারা গুণাকারে যুক্ত থাকলে তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে আমরা এইভাবে করে এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। এখানে আরেকটা কথা বলতে চাই, তা হচ্ছে যে কোনো সংখ্যার উপরে যদি তার পাওয়ার অর্থাৎ সূচক যদি 1 হয়, তখন কিন্তু সেই 1টাকে দেখানো হয় না। যেমন আমি যদি এখানে লিখি a, তাহলে বুঝতে হবে যে এই এর উপরে পাওয়ার 1 রয়েছে। আমি যদি লিখি c, তাহলে বুঝতে হবে এই c এর উপরে পাওয়ার 1 রয়েছে। এজন্য সূচক অর্থাৎ পাওয়ার যদি 1 হয়, তাহলে সেই 1কে লেখা হয় না, শুধুমাত্র সেই ভিত্তিটাকে লেখা হয়। সেই ভিত্তিটা যদি শুধু ভিত্তি থাকে, তাহলে বুঝতে হবে তার সূচক 1 রয়েছে। যেমন আমি যদি এখন লিখি a ইন্টু a, তাহলে আমি দুইটা a লিখলাম, কিন্তু তাদের কোনো আমি পাওয়ার লিখলাম না। তাহলে বুঝতে হবে এই a এর পাওয়ার হচ্ছে 1, এই a এর পাওয়ার হচ্ছে 1, তাহলে মাঝখানে তারা গুণ চিহ্ন আছে, অর্থাৎ ভিত্তি একই। তাহলে আমরা কি করব? এই নিয়মে করব যে a লিখলাম, এই a এর সূচক হচ্ছে 1, ইন্টুর বদলে আমরা যোগ চিহ্ন দিয়ে দিব, এই a এর পাওয়ার হচ্ছে 1 সূচক। তাহলে পরবর্তী লাইনে গিয়ে a টু দি পাওয়ার 2, অর্থাৎ a ইন্টু a, ফলাফল কত? a স্কয়ার। এখন a এর সাথে a গুণ দিলে কিন্তু 2a, এটা হবে না। যদি এরকম থাকতো যে a প্লাস a, তাহলে হতো 2a, কিন্তু এখানে a ইন্টু a, তাহলে ফলাফল
a টু দি পাওয়ার 2 অর্থাৎ a স্কয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার অর্থাৎ ঘাত যদি 1 হয় সেই 1কে প্রথম অবস্থায় দেখানো হয় না। অঙ্ক করতে গেলে আমরা পরবর্তীতে সেই 1কে দেখাবো, কিন্তু প্রথমে সেই 1কে লেখা হয় না। আমরা এখানের মধ্যে 6টি অঙ্ক উঠালাম এবং সবার প্রথমে বলা আছে সরল করো, অর্থাৎ এই 6টি অঙ্কের সরল করতে হবে। আমরা এই 6টি অঙ্ক করব না, আমরা এক এক নিয়মে এক একটা করে অঙ্ক করাবো এবং বাকিগুলো আপনারা চেষ্টা করে দেখবেন যে আপনারা এই নিয়মের সাথে মিলিয়ে করতে পারেন কিনা। সবার প্রথমে যে অঙ্কটি রয়েছে x টু দি পাওয়ার 3 ইন্টু x টু দি পাওয়ার 7, এই অঙ্কটি আমরা এখন সবার প্রথমে সমাধান করব। এরপর আমরা 1 নম্বর যে প্রশ্নটা সেটি উঠাবো, x টু দি পাওয়ার 3 ইন্টু x টু দি পাওয়ার 7। তাহলে প্রথম প্রশ্নটা আমরা এখান থেকে এখানে উঠালাম, এখন আমরা সমাধান করব। এবং এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ভিত্তি এবং সূচক রয়েছে। এখন এখানে ভিত্তি x, এখানেও ভিত্তি x। আমরা জানি যে ভিত্তি একই হলে এবং তারা যদি গুণ আকারে যুক্ত থাকে তাহলে তাদের সূচকগুলোকে যোগ করে দিতে হয় a টু দি পাওয়ার m প্লাস n। একটু আগে যে নিয়মটা আমরা শিখলাম সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে করব যে ভিত্তি একই হওয়ার কারণে আমরা ভিত্তিটাকে লিখে তাদের পাওয়ারগুলোকে যোগ করে দিব। এখানে পাওয়ার হচ্ছে 3 প্লাস চিহ্ন দিয়ে, এখানে পাওয়ার হচ্ছে 7। তাহলে আমরা যদি এখানে যোগ করি তাহলে কত হয় 3 প্লাস 7 অর্থাৎ 10। আমরা যদি চাই যে এখানে পাশে আমরা লিখে দিতে পারি যে যেহেতু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, আমরা এই নিয়ম অনুযায়ী করলাম। তাহলে ফলাফল কত বের হয়, x টু দি পাওয়ার 10 বের হয়। এটাই হচ্ছে অ্যান্সার। আমাদেরকে বলা হয়েছে যে তোমরা সরল করো। তাহলে 1 নম্বর যে অঙ্কটা, এই অঙ্কটা যদি আমরা সরল করি তাহলে ফলাফল বের হয় x টু দি পাওয়ার 10। তাহলে আমরা এই 1 নম্বর প্রশ্নটার সমাধান করলাম। এখন আমরা 2 নম্বর যে প্রশ্নটা তার সমাধান করব, a টু দি পাওয়ার 3 ইন্টু a টু দি পাওয়ার 5। আমরা এই প্রশ্নটা এখানে আমাদের লিখবো। এখন সমাধান 2 নম্বর প্রশ্নটা উঠাবো, তা হচ্ছে a টু দি পাওয়ার 3 ইন্টু a টু দি পাওয়ার 5। এখানের মধ্যে যেই বিষয়টা লক্ষণীয় তা হচ্ছে ভিত্তি সূচক, এখানে ভিত্তি সূচক। এখন আমরা খেয়াল করলে দেখব যে এই যে মাঝখানে যে a রয়েছে এই এর উপরে কিন্তু কোনো সূচক দেওয়া নাই। একটু আগে আমরা আলোচনা করেছি যে যদি কোনো ভিত্তির উপরে কোনো সূচক দেওয়া না থাকে তাহলে বুঝতে হবে সেখানে 1 রয়েছে। তাহলে এই a এর উপরে 1 রয়েছে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে এখন আমরা যেই কাজটা করতে পারি, সবগুলোর ভিত্তি একই রকম, এই যে ভিত্তি একই, তাহলে আমরা শুধু a লিখব এবং সবগুলো গুণাকারে যুক্ত রয়েছে, সুতরাং তাদের সূচকগুলোকে একসাথে যোগ করে দিব। তাহলে এখানে সূচক হচ্ছে 3 প্লাস এখানে সূচক নাই অর্থাৎ 1 প্লাস এখানে সূচক হচ্ছে 5। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে একসাথে 3টাকে যোগ করে দিলাম কেন, সূত্রে তো 2টা রয়েছে। এখন যে বিষয়টা, ভিত্তি যদি একই রকম থাকে তখন আমরা যতগুলো ভিত্তি একই রকম থাকবে সবগুলোর সূচককে একসাথে যদি গুণ চিহ্ন থাকে তাহলে একসাথে আমরা যোগ করে দিতে পারবো। তাহলে 2টা যদি ভিত্তি একই রকম থাকে এবং তাদের মাঝখানে গুণ চিহ্ন থাকে আর যদি 2টা হয় আমরা এই নিয়মে করতে পারবো। আবার যদি ভিত্তি একই রকম হয় এবং গুণ চিহ্ন থাকে আর যদি 2টা না 2টার যেতেও বেশি হয় তাহলেও আমরা একসাথে যোগ করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। এখানে যদি আরও a থাকতো তাহলে আমরা একসঙ্গে যোগ করে দিতে পারতাম, এখানে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখন যোগ করে দিই। তাহলে 3 আর 1 যোগ করলে হয় 4, 4 আর 5 যোগ করলে হয় 9, অর্থাৎ a টু দি পাওয়ার 9, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে যেই বিষয়টা লক্ষণীয় তা হচ্ছে আপনারা যদি চান এখানে 2টা করে আলাদা আলাদা করতে পারবেন। যেমন a টু দি পাওয়ার 3 ইন্টু a, এই 2টাকে একসাথে করে ফলাফল বের করার পর তার সাথে আবার a টু দি পাওয়ার 5 এটাকে আবার আপনারা একসঙ্গে গুণ করে দিতে পারবেন, অর্থাৎ 2টা আলাদা করে করা যাবে। আবার চাইলে ভিত্তি যতটার একই রকম থাকবে সবগুলোকে একসাথে আমরা যোগ করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এই 2 নম্বর অঙ্কটার সমাধান আমরা করে নিলাম, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 3 নম্বর যে অঙ্কটা এটা আমরা এখন করব না, এটা একই নিয়মের। 2 নম্বর যেই নিয়মে করলাম 3 নম্বরটা একই নিয়মে করব, সবগুলোর ভিত্তি একই রকম, সুতরাং আমরা সবগুলোর সূচক অর্থাৎ পাওয়ারগুলোকে যোগ করে দিলেই ফলাফল বের হয়ে যাবে। এখন 4 নম্বর যেই প্রশ্নটা তা হচ্ছে m ইন্টু m স্কোয়ার ইন্টু n টু দি পাওয়ার 3 ইন্টু m টু দি পাওয়ার 3 ইন্টু n টু দি পাওয়ার 7।
এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার মধ্যে এম রয়েছে এবং এন রয়েছে, দুইটা ভিন্ন জিনিস। আমরা সব এমগুলোকে একসাথে করব, সব এনগুলোকে একসাথে করব, এই একই নিয়মে অঙ্কগুলো করলে ফলাফল বের হয়ে যাবে। 5 নাম্বার যে অঙ্কটা সেটা হচ্ছে 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। এই অঙ্কটা আমি এখন করে দিব। তাহলে আমি এই প্রশ্নটা এখন উঠাই। সমাধান 5 নাম্বার প্রশ্নটা উঠাবো, 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। তাহলে পরবর্তী লাইনে কী করবো আমরা, এখানে আমরা খেয়াল করব যে ভিত্তির দিকে তাকাবো। এই যে এখানে এ, এখানে এ, আর কোনো এ নাই, যতগুলো এ আছে সবগুলোকে একদিকে নিয়ে আসবো। যেমন 3a ইন্টু 2a ইন্টু 4b ইন্টু 3b ইন্টু 5c। আমরা এখান থেকে এই এইগুলোকে ব্র্যাকেট দিয়ে আলাদা করতে পারি, বিগুলোকে ব্র্যাকেট দিয়ে আলাদা করতে পারি, আর সি একা এভাবে রেখে দিলাম। এখন যেই বিষয়টা তা হচ্ছে সহগগুলোকে আমরা গুণ করে দিতে পারি। কাদেরকে? সহগগুলোকে। 3 ইন্টু 2, 3 দুগুণে 6, আমরা লিখে দিলাম। আবার চাইলে আপনারা লিখতে পারেন যে 3 ইন্টু 2, এভাবে করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে 3 দুগুণে 6, আমরা ফলাফল বের করলাম। এখন এখানে এ, এখানে এ, তাহলে ফলাফলটা কি হবে? সেই ক্ষেত্রে যেহেতু ভিত্তি একই রকমের, একই উৎপাদক, তাহলে এ, এখানেও এ, আমরা একটা এ লিখলাম। এই এর উপরে কোনো পাওয়ার নাই, সূচক নাই, অর্থাৎ বুঝতে হবে এখানে 1 আছে, তাহলে আমরা এখানে 1 দিব। এই এর উপরেও কোনো পাওয়ার নেই, অর্থাৎ বুঝতে হবে এখানে 1 আছে, তাহলে আমরা এখানে 1 দিব। এবং তাদের মাঝখানে গুণ চিহ্ন, সুতরাং আমরা যোগ চিহ্ন দিব। তাহলে আমরা এইভাবে করে ফলাফলগুলো বের করব। ইন্টু এখানেও একই কাজ, 3 4 12 ইন্টু বি, এখানেও 1, এখানেও 1, প্লাস করে দিব, ইন্টু 5c। এখন যদি আমরা পরবর্তী লাইনে যাই তাহলে কি হবে ফলাফল? 6a, আর এখানে 1 + 1 অর্থাৎ 2 ইন্টু 12b, 1 + 1 অর্থাৎ 2 ইন্টু 5c। এখন যে বিষয়টা তা হচ্ছে এখানে 6, এখানে 12, এখানে 5, সবগুলো কিন্তু সহগ। এখানের সহগ 6, এখানের সহগ 12, এখানের সহগ 5, সবগুলো সহগ যদি আমরা একসাথে গুণ করি তাহলে ফলাফলটা কি পাবো? এখানে 6 ইন্টু 12 ইন্টু 5, এবং এখানে গুণ চিহ্ন দিয়ে, এখানে কিন্তু বুঝতে হবে সব কিন্তু গুণ চিহ্ন। 6 ইন্টু a স্কোয়ার ইন্টু 12 ইন্টু বি স্কোয়ার ইন্টু 5 ইন্টু সি, সবগুলো গুণ চিহ্ন, এই জন্য আমরা গুণ চিহ্ন দিতেছি। তাহলে সবগুলো সহগ একসাথে গুণ করলাম। এখন আমরা এই ভিত্তি আর সূচকগুলোকে একসাথে লিখে দিব, a স্কোয়ার, বি স্কোয়ার এবং সি। এখন যদি আমরা এখানে গুণ করি তাহলে কত হয়? 5 12 60, আর 60কে যদি 6 দিয়ে গুণ দিই তাহলে হয় 360, অর্থাৎ 360। এরপরে হচ্ছে a স্কোয়ার, বি স্কোয়ার এবং সর্বশেষ সি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কটা কিভাবে করলাম? আমরা সব ভিত্তিগুলোকে একই দিকে নিয়ে আসার চেষ্টা করলাম, একই চলকগুলোকে এ এ, বি বি এবং সর্বশেষে সি রেখে দিলাম। এরপরে আমরা এই যে একই ভিত্তি যেগুলো তাদের পাওয়ারগুলোকে যোগ করে দিলাম, সর্বশেষ ফলাফল এই লাইনটা বের হলো। এখন এখান থেকে আমরা কি করব? সবগুলোর সহগগুলোকে একসাথে গুণ করে দিলাম আর বাকিগুলোকে একদিকে রেখে দিলাম। গুণ করার পর ফলাফল 360, অর্থাৎ 360 a স্কোয়ার, বি স্কোয়ার, সি। এটি হচ্ছে এই 5 নম্বর প্রশ্নের সমাধান। এখন যে বিষয়টা 6 নম্বর প্রশ্ন, এখানেও কিন্তু এই একই রকমের অঙ্ক, 5 নম্বরটার মতো হুবহু 6 নম্বর। সেটা কি? সেটা হচ্ছে আমরা এখান থেকে এই এক্স, এখান থেকে এক্স একসাথে করব, ওয়াইগুলোকে একসাথে করব, জেডকে আলাদা রাখবো। এরপর আমরা এই পাওয়ারগুলোকে যোগ করে দিয়ে, এই যে এইভাবে এখানে যেভাবে করলাম এরকম পাওয়ারগুলোকে যোগ করব, এরপর এরকম লাইন বের হবে। সর্বশেষে যেই বিষয়টা, এবং এখানে কিন্তু লক্ষণীয় বিষয়, এখানে পাওয়ার তারা দিয়ে দিছে, এখানে পাওয়ার ছিল না। পাওয়ার না থাকাতে আমরা সেখানে ধরে নিব যে সেখানে 1 আছে, আমরা 1 1 করে যোগ করে নিলাম। তাহলে একই নিয়মের অঙ্ক। তাহলে এখানে আমরা 3টা অঙ্ক করলাম এবং আমরা আশা করি এই 3টি অঙ্কের মাধ্যমে আপনারা বাকি যেই 3টি অঙ্ক রয়েছে সেই 3টি অঙ্ক আপনারা নিজেরা করতে পারবেন। এখানে সর্বমোট 6টি অঙ্ক রয়েছে, আমরা এখানে 3টি সমাধান করলাম, বাকি 3টি এই নিয়মের অঙ্ক আপনারা সমাধান করে দেখবেন। তাহলে এই 6টি অঙ্ক আমরা সমাধান করলাম। এখন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধানে চলে যাব। আমরা এখন এখানের মধ্যে বলা রয়েছে যে a = 2, b = 3, c = 1 হলে
নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। এখানে সর্বমোট 5টি রাশি দেওয়া রয়েছে, এই রাশিগুলোর মান নির্ণয় করতে হবে এবং যেখানে আমরা এ দেখব সেখানে আমরা 2 বসাবো, যেখানে বি দেখব সেখানে 3 বসাবো এবং যেখানে সি দেখব সেখানে 1 বসাবো। তাহলে নিচের রাশিগুলোর মান আমাদেরকে এখন নির্ণয় করতে হবে। এখানে 5টি রাশি রয়েছে, আমরা এখন সবার প্রথমে এই 1 নম্বর রাশির মান নির্ণয় করব। আমরা এখানে লিখব সমাধান দেওয়া আছে a = 2, b = 3, c = 1, এই তথ্যটি আমরা এখানে উঠাবো। এখন আমরা লিখব অতএব প্রদত্ত রাশি। এখন আমরা এই রাশিটিকে উঠাবো a⁻³ প্লাস b⁻²। তাহলে এখন এর মান কত? এর মান হচ্ছে 2। তাহলে এর পরিবর্তে 2 বসিয়ে আমরা উপরে 3 দিয়ে দিব, পাওয়ার দিয়ে দিব। অর্থাৎ আমরা এর পরিবর্তে 2 বসালাম, কিন্তু বাকি যা থাকবে তা হুবহু আমরা লিখে দিব। প্লাস বি এর পরিবর্তে আমরা 3 দিব এবং উপরে স্কয়ার, পাশে লিখে দিব মান বসিয়ে, কারণ এখানে আমরা এ এবং বি এর মান বসিয়েছি। তাহলে পরবর্তী লাইনে হবে যেহেতু 2 এর উপরে 3 দেওয়া আছে, আমরা একটু আগে এই পর্বের শুরুতে আমরা শিখেছি যে যেহেতু যে সংখ্যার উপরে পাওয়ারটি থাকে ওই সংখ্যাটি ততবার গুণ হয়। 2 এর উপরে 3 আছে, অর্থাৎ এই 2 সংখ্যাটি 3 বার গুণ করব। 2কে 3 দিয়ে গুণ করব না, আমরা 2কে 3 বার গুণ করব, একবার, 2 বার এবং 3 বার। তাহলে 3 বার গুণ করলাম। 2কে যদি আমরা 3 দ্বারা, 2 এর উপরে পাওয়ার 3 থাকলে আমরা 2কে 3 বার গুণ করব, প্লাস 3 এর উপরে স্কয়ার অর্থাৎ 2, তাহলে আমরা 3কে 2 বার গুণ করব, 3 × 3। অর্থাৎ যে সংখ্যার উপরে পাওয়ারটি থাকে আমরা দেখব পাওয়ারটি কত, পাওয়ার যত আমরা ওই সংখ্যাটিকে ততবার গুণ করব। তাহলে 3 এর উপরে পাওয়ার হচ্ছে 2, তাহলে পাওয়ার 2 সূচক 2, তাহলে আমরা এই 3কে 2 বার গুণ করব। এভাবে করে আমরা গুণ করব। পরবর্তী লাইনে গিয়ে 2 × 4 = 4, 4 × 8 প্লাস 3 × 3 = 9, 8 আর 9 যদি আমরা যোগ করি তাহলে ফলাফল হবে 17 অর্থাৎ 17। তাহলে আমরা লিখে দিব অতএব নির্ণেয় মান 17। এটি হচ্ছে আমাদের এই 1 নং প্রশ্নের সমাধান। কিভাবে করলাম? সবার প্রথমে এ বি সি এর মানগুলো লিখে নিলাম। আমাদেরকে যে রাশির মান বের করতে হবে সেই রাশিটিকে আগে লিখলাম, এর পরিবর্তে এ এর মান বসালাম, বি এর পরিবর্তে বি এর মান বসালাম। এবার আমরা পাওয়ার যত আছে, 2 এর উপরে পাওয়ার হচ্ছে 3, সূচক হচ্ছে 3, তাহলে আমরা 2কে ততবার গুণ করব। 3 এর উপরে পাওয়ার হচ্ছে 2, তাহলে আমরা 3কে ততবার গুণ করব। ফলাফল বের করলাম 17। তাহলে নির্ণেয় মান 17। এটি হচ্ছে আমাদের 1 নং প্রশ্নের উত্তর। আমরা এই যে 2 নম্বর যে প্রশ্নটি, এটি একই রকমের, অর্থাৎ এই নিয়মে আমরা 2 নম্বরটি সমাধান করব। এখন আমরা এই যে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এই 3টি অঙ্ক একই নিয়মের হবে। আমরা এখন 4 নম্বর যে প্রশ্নটা এটার সমাধান করে দেখাবো। আমরা এখানের মধ্যে লিখে নিব, এই একই রকমভাবে মানগুলো এখানে উঠাবো। আমরা 4 নম্বর লিখব দেওয়া আছে, যে তথ্যগুলো দেওয়া আছে আমরা সেগুলো সবার প্রথমে লিখব যে a = 2, b = 3 এবং c = 1। অতএব প্রদত্ত রাশি লিখে এখন আমরা রাশিটিকে লিখব। 4 নম্বর যে রাশিটি b² - 2ab + a²। পরবর্তী লাইনে গিয়ে আমরা বি এর মান বসাবো। বি এর মান হচ্ছে 3, উপরে স্কয়ার মাইনাস, এখন এই যে 2ab এটা কিভাবে আসে? 2ab বলতে এখানে বোঝায় 2 × a × b। 2ab বলতে কি বোঝায়? এই 3টি সংখ্যা এখানে গুণ আকারে রয়েছে, তাহলে এখানে আমাদের 2 × এর পরিবর্তে a এর মান হচ্ছে 2 × b এর পরিবর্তে b এর মান হচ্ছে 3 প্লাস এর মান হচ্ছে 2, তাহলে আমরা 2 লিখব। এরপর এর পাওয়ার হচ্ছে স্কয়ার অর্থাৎ 2, আমরা 2 দিয়ে দিব এবং পাশে এই পাশে আমরা লিখে দিব যে মান বসিয়ে, আমাদের এখানে জায়গা নেই এই জন্য আমরা এখানে লিখছি মান বসিয়ে। তাহলে পরবর্তী লাইনে আমরা গিয়ে কি করব? তা হচ্ছে 3কে যদি স্কয়ার করি তার মানে কি 3 এর উপরে 2 অর্থাৎ 3 এই সংখ্যাটিকে 2 বার গুণ করব, মাইনাস 2 × 4 = 3 × 4 = 12 প্লাস 2কে যদি স্কয়ার করি অর্থাৎ 2 এই সংখ্যাটির উপরে পাওয়ার কত? 2, তাহলে এই 2 একে আমরা 2 বার গুণ করব, 2 × 2 2 বার গুণ করলাম। পরবর্তী লাইনে গিয়ে 3 × 3 = 9 মাইনাস 12 অর্থাৎ 12 প্লাস 2 × 2 = 4। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে +9 এখানে +4, একই চিহ্নগুলোকে একসাথে করে দিব, তাহলে +9 + 4 একসাথে করলে 13 অর্থাৎ 13।
-12 এখানে লিখে দিব -12। 13 থেকে যদি 12কে বিয়োগ করি তাহলে ফলাফল বের হয় 1। এই তথ্যটি আমরা এখানে লিখে দিব যে অতএব নির্ণেয় মান হলো 1 এবং এটি হচ্ছে আমাদের 4 নং প্রশ্নের সমাধান। 4 নম্বর প্রশ্নে সবার প্রথমে তথ্যগুলো লিখে নিয়ে আমাদের যে প্রশ্নটি সেটিকে লিখলাম প্রদত্ত রাশি। এখন বি এর পরিবর্তে বি এর মান, এ এর পরিবর্তে এ এর মান, এভাবে করে আমরা লিখে দিলাম। সর্বশেষে আমাদের ফলাফল বের হলো 1। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এই এ বি সি এর মানগুলো বসিয়ে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো, অর্থাৎ আমাদের এই 4 নাম্বারটার রাশির মান নির্ণয় করতে হবে। আমরা এই 4 নাম্বার রাশির মান নির্ণয় করলাম 1, এটি লিখে দিলাম নির্ণয় মান 1। এটি হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে এখানে যে 5টি প্রশ্ন রয়েছে, এই 5টি প্রশ্ন আমরা যদি এই 2টি প্রশ্নের সমাধান যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে বাকি যেই সমাধানগুলো সেগুলো আমরা করতে পারবো। 1 নাম্বারটার অনুযায়ী আমরা 2 নাম্বারটা করতে পারবো এবং এই 4 নাম্বারটা অনুযায়ী আমরা 3 এবং 5 নাম্বারটাও করতে পারবো। তাহলে এখন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখব। আমরা এখন এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এখানে বলা হয়েছে x = 3, y = 5 এবং z = 2 হলে দেখাও যে এই যে এখানে 4টি রাশি রয়েছে, এই 4টি রাশির বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। এখানে যদি খেয়াল করি আমরা তাহলে দেখতে পাবো এই যে সমান চিহ্ন রয়েছে প্রত্যেকটার মধ্যে। সমান চিহ্নের বাম দিককে আমরা বলবো বাম পক্ষ আর ডান দিককে আমরা বলবো ডান পক্ষ। তাহলে তারা বলতেছে যে দেখাও যে বাম পক্ষ এবং ডান পক্ষ এই উভয় পক্ষ সমান হয়, কারণ মাঝখানে কিন্তু সমান চিহ্ন দেওয়া। যদিও দুই দিকের জিনিসগুলো বিভিন্ন রকম, কিন্তু তারা বুঝাতে চাচ্ছে যে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষ সমান হবে এবং এটা আমাদেরকে দেখাইতে হবে, অর্থাৎ অঙ্কটা করে প্রমাণ করে দেখাতে হবে যে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়। তাহলে আমরা এখন কি করব, সবার প্রথমে এই সমান চিহ্নের বাম দিক অর্থাৎ বাম পক্ষকে লিখে তার মান বের করব এবং ডান পক্ষকে লিখে তার মান বের করব। একটু আগে যেরকম আমরা মান বের করেছি ওরকমভাবে মান বের করব। বাম পক্ষের মান ডান পক্ষের মান বের করে তারপর আমরা বলবো যে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান কি না, এটা আমরা প্রমাণ করে দেখিয়ে দিব। তাহলে সবার প্রথমে আমরা 1 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটি আমরা এখানে লিখব যে সমাধান 1 নম্বর অঙ্ক। সবার প্রথমে লিখে নিব যে দেওয়া আছে, এখানের মধ্যে যে তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো লিখে নিব। x = 3, y = 5 এবং z = 2। তাহলে আমরা লিখব যে x = 3, y = 5 এবং z = 2। আমরা চাইলে এগুলোকে নিচে নিচে লিখতে পারতাম যে x = 3, y = 5, z = 2 নিচে নিচে লিখতে পারতাম, পাশাপাশি লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। তাহলে এখন যে বিষয়টা তা হচ্ছে আমরা লিখব যে দেখাতে হবে যে আমাদের এই 1 নম্বর প্রশ্নটা লিখে দিব y² - x², x + y এবং y - x। তাহলে এখন আমরা লিখব যে বাম পক্ষ, এই কথাটাই এখানে লিখব, বাম পক্ষ সমান, যেহেতু এখানে সমান চিহ্নের বাম দিকে রয়েছে y² - x², সুতরাং এটিকে আমরা বাম পক্ষ হিসেবে লিখে দিব। এখন আমরা মান নির্ণয় করব। y এর মান দেওয়া রয়েছে 5 বাহিরে স্কয়ার মাইনাস x এর মান দেওয়া রয়েছে 3 বাহিরে স্কয়ার, পাশে লিখে দিব মান বসিয়ে। তাহলে পরবর্তী লাইনে গিয়ে আমরা কি করব, 5 এর উপরে স্কয়ার আছে অর্থাৎ 5 সংখ্যাটি 2 বার গুণ হবে, মাইনাস 3 এর উপরে স্কয়ার আছে অর্থাৎ 3 সংখ্যাটি 2 বার গুণ হবে। এখন তার আগে একটা কথা বলতে চাই, তা হচ্ছে এই যে একটু আগে যে আমরা লিখলাম দেখাতে হবে যে এই লাইনটি কিন্তু না লিখলেও চলবে। আমরা সরাসরি দেওয়া আছে এই কথাটি লিখে বাম পক্ষ দিয়ে এভাবে করে অঙ্কটা শুরু করে দিতে পারবো, এখানে কোনো সমস্যা হবে না। পরবর্তী লাইনে 5 × 5 = 25 মাইনাস 3 × 3 = 9। তাহলে 25 থেকে যদি 9কে বিয়োগ করি তাহলে হয় 16। এখন আমরা লিখব ডান পক্ষ। ডান পক্ষ লিখে আমরা ডান পক্ষের যে মান আমাদের দেওয়া আছে এখানের মধ্যে x + y এবং y - x, এটি আমরা এখন নির্ণয় করব। x এর মান হচ্ছে 3 প্লাস y এর মান হচ্ছে 5, এখানের মধ্যে y এর মান হচ্ছে 5 মাইনাস x এর মান হচ্ছে 3, পাশে লিখে দিব মান বসিয়ে। তাহলে পরবর্তী লাইনে আমরা কি করব, তা হচ্ছে 3 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হয় 8। আর এই যে দুইটি ব্র্যাকেট, এই দুইটি ব্র্যাকেটের মাঝখানে কিছু নেই, অর্থাৎ এখানে গুণ চিহ্ন রয়েছে। যখন দুইটি ব্র্যাকেট বা দুইটি সংখ্যার মাঝখানে কোনো কিছু থাকবে না, বুঝতে হবে সেখানে গুণ চিহ্ন রয়েছে। তাহলে এখানে গুণ চিহ্ন আমরা দিয়ে দিলাম। 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2, তাহলে 8 × 2 = 16। আমরা পেয়ে গেলাম যে বাম পক্ষের মান 16, ডান পক্ষের মানও 16, অর্থাৎ উভয় পক্ষের মান সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি
যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমাদের যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটি আমরা এখানে লিখে দিব যে অতএব ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। এবং আমাদেরকে যেহেতু প্রশ্নে বলা হয়েছে দেখাও, যে আমরা এখানে চাইলে বাংলায় লিখে দিতে পারবো যে দেখানো হলো, আবার যেহেতু বীজগণিতের অঙ্ক আবার আমরা চাইলে এখানে লিখে দিতে পারবো শোড, অর্থাৎ দেখানো হলো, যে কোনো একভাবে লেখা যাবে। আমরা তাহলে এখানে লিখে দিই দেখানো হলো। তাহলে আমরা এখানের মধ্যে এই অঙ্কটা কিভাবে করলাম আরেকবার বলে দিই। আমাদেরকে বলা হয়েছে যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স, এটির এই উভয় পক্ষ সমান এটি দেখাও। তাহলে আমরা এখন সবার প্রথমে বাম পক্ষ লিখে বাম পক্ষের মান বের করলাম 16 এবং ডান পক্ষ লিখে ডান পক্ষের মান বের করলাম 16। আমরা দেখতে পাচ্ছি যে বাম পক্ষের যেই মান ডান পক্ষেরও হুবহু সেই একই মান, অর্থাৎ উভয় পক্ষ সমান। আমরা তাহলে এই কথাটা এখানে লিখে দিব যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষকে এখানে উঠিয়ে লিখে দিয়ে পাশে লিখে দিলাম দেখানো হলো, কারণ আমাদের প্রশ্নে বলা হয়েছে দেখাও, এই জন্য আমরা লিখে দিলাম দেখানো হলো। আপনারা চাইলে এখানে ইংরেজিতে লিখতে পারবেন শোড, SHOWED শোড, আমরা এখানে এটি লিখে দিলাম। তাহলে আমরা এখন এই অঙ্কটার সমাধান শেষ করলাম। এখন আমরা এখান থেকে আরও একটি অঙ্কের সমাধান করব, সেটি হচ্ছে এই 3 নম্বর অঙ্কের সমস্যা, এটি সমাধান করব। তাহলে এই 3 নম্বর যে প্রশ্নটি আমরা এখন এখানে আমাদের লিখব সমাধান। সবার প্রথমে আমরা লিখে নিব যে দেওয়া আছে, যে মানগুলো দেওয়া রয়েছে সেগুলো লিখে নিব যে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 5 এবং z ইকুয়াল টু 2। এটি লেখার পর আমরা এখন লিখব যে দেখাতে হবে যে আমরা আমাদের প্রশ্নটি উঠাবো এখানে আমাদের y প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। তাহলে এখন এখানের মধ্যে আমরা দেখতেছি সমান চিহ্নের বাম দিকে বাম পক্ষ এবং ডান দিকে ডান পক্ষ। এখন এখানের মধ্যে আমরা লিখব যে বাম পক্ষ সমান y প্লাস জেড হোল স্কোয়ার। তাহলে এখন আমরা এই যে y এবং জেডের মানটা বসিয়ে দিব। y এর মান হচ্ছে এখানে 5 প্লাস জেডের মান হচ্ছে 2 হোল স্কোয়ার, পাশে লিখে দিব মান বসিয়ে। পরবর্তী লাইনে গিয়ে 5-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে হবে 7, অর্থাৎ 7 হোল স্কোয়ার। 7 হোল স্কোয়ার বলতে বোঝানো হয় 7কে আমরা 2 বার গুণ করব, কারণ 7-এর উপরে স্কোয়ার রয়েছে। তাহলে 7 ইন্টু 7, তাহলে 7 7 49, অর্থাৎ 49। তাহলে বাম পক্ষের মান বের হলো 49। এখন আমরা দেখব ডান পক্ষের মান কত বের হয়। আমরা এখন ডান পক্ষ লিখে ডান পক্ষটি উঠাবো, ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। পরবর্তী লাইনে গিয়ে আমরা এখন মানটা বসাবো। y এর মান হচ্ছে 5 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু y এর মান হচ্ছে 5 ইন্টু জেডের মান হচ্ছে 2 প্লাস জেডের মান 2 হোল স্কোয়ার, পাশে লিখে দিব মান বসিয়ে। তাহলে পরবর্তী লাইনে গিয়ে কী করবো, তা হচ্ছে 5-এর উপর স্কোয়ার, অর্থাৎ 5 2 বার গুণ হবে, 5 ইন্টু 5 প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20, অর্থাৎ 20 প্লাস 2-এর উপরে স্কোয়ার, অর্থাৎ 2 সংখ্যাটি 2 বার গুণ হবে, 2 ইন্টু 2। পরবর্তী লাইনে গিয়ে 5 5 25 প্লাস 20 প্লাস 2 দুগুণে 4, অর্থাৎ 4। পরবর্তী লাইনে গিয়ে 25 আর 20 যদি আমরা যোগ করি তাহলে হয় 45, 45 আর 4 যদি আমরা যোগ করি তাহলে হয় 49, অর্থাৎ 49। তাহলে আমরা দেখলাম যে বাম পক্ষের মান হচ্ছে 49, ডান পক্ষের মানও হচ্ছে 49, অর্থাৎ উভয় পক্ষ সমান। এখন আমরা এই কথাটি এই দিকে আমরা লিখে দিব যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এখন আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ, অর্থাৎ আমাদের প্রশ্নটিকে এখানে আমাদের লিখে দিব y প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। এখন আমরা এখানে আমাদের লিখে দিব, যেহেতু আমাদের অঙ্কটা করা শেষ, আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষ যে সমান এটি আমরা দেখিয়ে দিলাম। আমাদের প্রশ্নে বলা হয়েছে দেখাও যে, এই জন্য আমরা এখানে লিখে দিব দেখানো হলো। তাহলে আমরা আমাদের অঙ্কটা এখানের মধ্যেই করা শেষ হলো। আপনার এই দেখানো হলোর জায়গায় আবার ইংরেজিতে যদি আপনারা চান তাহলে লিখতে পারবেন শোড। আমি এটা এমনি দেখাচ্ছি, এভাবে শোড লিখে দিতে পারেন। আর যদি বলা হয় প্রমাণ করো তাহলে আপনারা লিখে দিতে পারেন প্রুফড। তাহলে এখানে আমরা লিখব প্রুফড। যদি আমাদেরকে বলা হয় প্রমাণ করো তখন আমরা লিখব প্রুফড। আর যদি বাংলায় লিখতে চাই তাহলে আমরা লিখব প্রমাণিত।
তাহলে এটি আমি শুধু এইভাবেই এমনি দেখালাম। তাহলে এখানে আমাদের যে আমরা দুইটি অঙ্ক সমাধান করলাম, এটি একটি অঙ্ক এবং এটি একটি অঙ্ক, আমাদের এই দুইটি অঙ্ক যেভাবে করলাম এই নিয়মে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করতে পারবো। অর্থাৎ এখানে যে 4টি অঙ্ক রয়েছে এই 4টি অঙ্ক এই দুইটি নিয়মের দ্বারা আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবো। এখন আমরা আরও কিছু প্রশ্নের সমাধান করব। আমরা এখন এখানে এই কয়েকটি প্রশ্নের সমাধান করব। আমাদের এখানে বলা হয়েছে যে সঠিক উত্তরটি লেখো, অর্থাৎ এখানে প্রশ্ন দিয়ে দিছে এবং অপশন দেওয়া রয়েছে। আমরা এগুলো এখন সমাধান করব, অর্থাৎ এক ধরনের নৈবিত্তিকের মতো এখন সমাধান করব। এখানে সবার প্রথম 1 নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে a⁷ ইন্টু a⁸ এর মান কোনটি। তাহলে এখানে যেহেতু ভিত্তি একই, এখানেও এখানেও এবং তারা গুণাকারে যুক্ত আছে, আমরা ক্লাসের শুরুতে কিন্তু শিখেছি। তাহলে ভিত্তি একই রকম হওয়াতে আমরা তাদের পাওয়ারগুলোকে যোগ করব। 8 আর 7 যদি আমরা যোগ করি তাহলে হয় 15। তাহলে এর উপরে পাওয়ার কত থাকবে? 15 থাকবে। তাহলে আমরা বলতে পারি যে এটির মান হচ্ছে a⁵, অর্থাৎ এটি হচ্ছে সঠিক। এরপরে 2 নম্বর যেই প্রশ্ন, এখানের মধ্যে a⁵ ইন্টু a⁻³ এর মান কোনটি। তাহলে এখানেও ভিত্তি একই রকম এবং তারা গুণাকারে যুক্ত আছে, সুতরাং তাদের পাওয়ারগুলোকে, সূচকগুলোকে আমরা যোগ করে দিব। তাহলে আমরা এখানের মধ্যে যেহেতু 3 আর এখানে -3 দুইটাকে আমরা যোগ করলে কি হবে? 3 + -3। যদি আমরা একসঙ্গে করি তাহলে 3 প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে হচ্ছে 3 থেকে 3 চলে গেলে আর থেকে 0, অর্থাৎ এখানে সবগুলো কিন্তু এর উপরে এটা, এর উপরে এটা, তাহলে এর উপরে 0। তাহলে আমরা বলতে পারি যে এটির মান হচ্ছে a⁵0। তাহলে a⁵0 এখানে রয়েছে গ নাম্বারে। তাহলে আমরা বলবো যে গ নাম্বারটা হচ্ছে সঠিক। আমরা আরেক কালার দিয়ে এটা দাগ দিই, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে গ নাম্বারটা সঠিক। এখন 3 নম্বর যেই প্রশ্ন, এখানে বলা হয়েছে যে 5x² ইন্টু 4x⁴ এর মান কোনটি, অর্থাৎ এই সম্পূর্ণটার মান কোনটি হবে। এখানের মধ্যে আমরা দেখতেছি যে এটা হচ্ছে সহগ, এটা হচ্ছে সহগ। আমরা সহগগুলোকে একসাথে গুণ করব, তাহলে 4 × 5 = 20। আমরা বুঝলাম যে 20 হলো 20। এরপরে এখানে x, এখানেও x, অর্থাৎ ভিত্তি একই। তাহলে আমরা কি করব? পাওয়ারগুলোকে, অর্থাৎ সূচকগুলোকে যোগ করে দিব। তাহলে 2 আর 4 যদি আমরা যোগ করি তাহলে হয় 6। তাহলে 20x আর পাওয়ার হবে 6, কারণ পাওয়ারগুলোকে, সূচকগুলোকে যোগ করলে 6 হয়। তাহলে আমরা বুঝলাম যে ফলাফল 20x⁶, আর এটি রয়েছে আমাদের এই খ নাম্বারে। তাহলে আমরা বলতে পারি যে খ নাম্বার অপশন হচ্ছে সঠিক। এরপরে আমাদের এই 4 নাম্বার যে প্রশ্ন, এখানে বলা হয়েছে যে x⁵ ইন্টু x⁴ এ x এর সূচক কোনটি। এখানে কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। এখানে তারা বলে দিছে যে x এর সূচক কোনটি। এতক্ষণ যাবৎ বলছে যে পুরাটার মান কত, সম্পূর্ণটার মান কত, কিন্তু এখানে বলে দিছে যে x এর সূচক কোনটি। তাহলে আমরা যদি সম্পূর্ণটার মান বের করি তাহলে ভিত্তি একই রকম হওয়াতে সূচকগুলোকে যোগ করব। 5 আর 4 যোগ করলে হয় x⁹। এখন এখানে লক্ষণীয় বিষয়, আমরা কিন্তু x⁹ এটা ফলাফল বলতে পারবো না, কারণ আমাদের প্রশ্নে বলেছে যে x এর সূচক কোনটি। তাহলে x এর সূচক হচ্ছে 9। তাহলে আমাদের উত্তর হবে শুধু 9, অর্থাৎ এখানের মধ্যে গ নাম্বারটা হবে সঠিক। খ নাম্বার কিন্তু সঠিক হবে না, কারণ খ নাম্বার হচ্ছে x⁹। তাহলে x এর সূচক কি x⁹? এটা কি এরকম যে x এর পাওয়ার হচ্ছে x⁹, এভাবে না। তাহলে x এর সূচক হলো শুধু 9, আর এই 9ই হচ্ছে আমাদের ফলাফল, অর্থাৎ গ নাম্বার সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, 5a⁴ ইন্টু a⁵ এর সূচক কোনটি, অর্থাৎ এই 4 নাম্বারটার মতো 5 নাম্বার প্রশ্নটা। এখানে আমাদের এর সূচক জানতে চাই। তাহলে আমরা যদি সম্পূর্ণ অঙ্কটা সমাধান করি তাহলে এখানে 5, এখানে ভিত্তি একই রকম, সুতরাং a দিলাম। এরপর এখানের পাওয়ার 3, এখানের পাওয়ার 5, আমরা যদি যোগ করি তাহলে 3 আর 5 যোগ করলে কত হবে? পরবর্তীতে 5a⁸। আমরা এতটুকু করতেছি এখানের মধ্যে 5a⁸। এখানে যে বিষয়টি আমাদের প্রশ্নে বলে দিছে যে a এর সূচক কোনটি। যদি প্রশ্নে বলতো যে a এর সহগ কোনটি, তখন আমরা বলতাম যে a এর সহগ হচ্ছে 5, কিন্তু সহগের কথা বলে নাই। তাহলে আমাদের প্রশ্নে বলছে যে a এর সূচক কোনটি। আমরা দেখতেছি যে a এর সূচক হচ্ছে 8। তাহলে আমরা এখানে মধ্যে শুধু 8 যেটা, তাকে আমরা ফলাফল দিব। আমরা কিন্তু a⁸ সম্পূর্ণটাকে ফলাফল দিব না। তাহলে এর পাওয়ার হচ্ছে 8, এখানের মধ্যে
শুধুমাত্র 8 আছে ঘ নাম্বার অপশনে। সুতরাং এই 5 নাম্বার প্রশ্নের এ এর সূচক হলো 8। এটি হচ্ছে সঠিক উত্তর। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।